তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আমরা ভাই কোন দেশে বসবাস করছি? যে দেশে প্রধানমন্ত্রীর মুখে এই কথা, আমরা নাকি রাজাকার? আমরা কি আসলে রাজাকার? আমরা নাকি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, যেখানে আমাদের নিজের অধিকার আদায়ের জন্য যুদ্ধ করতে হচ্ছে? কিসের স্বাধীন আমরা? আমরা যদি আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নামি, তাহলে কেন ছাত্রলীগের নেতারা এসে আমাদেরকে বাধা দিবে? ওদের বাধার কারণে কিন্তু মারামারি, হানাহানি, রক্তাক্ত। রংপুরের আবু সাইদ ভাইয়ের মৃত্যুটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। ওনার ভিডিওটা যতবার দেখতেছি বুকের ভিতরটা কেঁপে উঠতেছে। আমি একজন ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের স্টুডেন্ট। আমরা যদি মেধার অধিকার চাই, তাহলে অবশ্যই এটা আমরা অন্যায় করতেছি না, তাহলে অবশ্যই এটা আমাদের সঠিক চাওয়া। কোটার জুড়ে পড়াশোনায় পিছিয়ে থাকা ছাত্রছাত্রীটাও ভালো কলেজে চান্স পায় বা ভালো একটা চাকরি পাচ্ছে। আর যারা মেধা দিয়ে পড়াশোনা করতেছে, একটা সময় দেখা যাচ্ছে যে ওরা ভালো একটা কলেজে চান্স পাচ্ছে না, ভালো একটা চাকরি পাচ্ছে না। অনেক কথা বলতে চাই, কিন্তু স্বাধীন হয়েও পরাধীনের মতো আটকে যাই। নিউজ ফিডে স্ক্রল করার শক্তি পাচ্ছি না, নিতে পারতেছি না। আর বিশ্বাস করেন, খুব কষ্ট হচ্ছে যখন ফেসবুকে বা অনলাইনে ঢুকি, এসব ভিডিও সামনে আসে, বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। কত ভাই বোনেরা রক্তাক্ত, কত ভাই বোনেরা আহত হচ্ছে, নিহত হচ্ছে। আজকে ছিল মহরমের লাস্ট রোজা আর কি, মহরমের শেষ দিন। তো আমি সবসময় মহরমের লাস্ট 2টা রোজা রাখি। সকালে ঘুম থেকে ওঠার পর আমি কিছু গাছে পানি স্প্রে করে দিয়ে আসছি, আর এখন চলে আসছি কিচেনে। ও কিছু বাজার করে দিয়ে গেছে। যেহেতু আমি রোজা রাখছি, কিন্তু ও তো রোজা রাখে নাই, তো ওর জন্য দুপুরে রান্না বান্না করতে হবে। বিশ্বাস করবেন, আমার না সত্যি কাজে কাজে মন বসতেছে না। আমিও না এমনি তো একটু কেমন জানি, কিছু একটা হইলে বা কিছু একটা দেখলে আমার খুব কান্না পাই, খুব ইমোশনাল হয়ে যায় আমি। সত্যি একটা কথা কি জানেন, আমি বিয়ের আগে অনেক ভীতু ছিলাম, এটা আমি নিজেরটা নিজেই বলি। আমি খুবই ভীতু ছিলাম, কিন্তু এখন বিয়ের পর আস্তে আস্তে আমার একটু হলো সাহস জোগাইছে। ও আমাকে সবসময় বলে যে নিজের পায়ে নিজে দাঁড়াতে শিখো মিলি, তুমি একটা শিক্ষিত মেয়ে, তোমার নিজের পায়ে নিজেই দাঁড়াতে হবে। আমি তো সবসময় তোমার পাশে থাকবো না। ও আমাকে সবসময় বলে যে মিলি, অন্যায়ের প্রতিবাদ করতে শিখো, যেটা অন্যায় সেটা অন্যায়, অন্যায়কে কখনো প্রশ্রয় দিতে নেই। তো এখানে ও কিছু ছোট মাছ নিয়ে আসছে, আর নিয়ে আসছে মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়া তো আমি একেবারে খাইতে পারি না। ও বলতেছিল যে মিষ্টি কুমড়া শরীরের জন্য অনেক ভালো, তো মিষ্টি কুমড়া কাঁচামরিচ বেশি করে দিয়ে তারপর ভাজি করো, তরকারি তো মোটো খেতে পারবো না। তারপর এখানে ও আরো কিছু সবজি টবজি নিয়ে আসছিল, আর এখানে যে মাছগুলা নিয়ে আসছে, মাছ তো আমি বানাতে পারি না, তো আম্মা যান মাছগুলা বানিয়ে দিচ্ছে। মা তো মাই হয়, তাই না? মার মতো পৃথিবীতে কেউ হয় না। আর আমার আম্মাও কিন্তু রোজা রাখছে, রোজা রাখার পর আমার আম্মা কষ্ট করে মাছগুলা বানিয়ে দিতেছে। আম্মা ওইদিকে মাছগুলা বানাতে থাকুক, আর আমি এদিকে দুপুরে যা যা রান্না করবো রেডি করতে থাকি, কারণ ও আবার দুপুরে আসবে খাওয়ার জন্য। তো দুপুরে আগে সবকিছু রেডি করতে হবে। তো আজকে দুপুরের জন্য মুহি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব, আর আম্মা যে মাছগুলা বানাচ্ছে, তো ওই মাছগুলা ভুনা করব আর কি। মুহিটা নাকি ওর কাছে খুবই ভালো লাগে। তো মুহিটা আমার কাছে রান্না করতে গেলে খুবই বিরক্ত লাগে, কারণ আমি যখন এটাকে ছুলাই না, তো আমার হাতে একবারে চুলকাই। আজকে রোদের তাপমাত্রা এত বেশি, অনেক গরম লাগতেছিল। আর রোজা রেখে কিচেনে আসলে বুঝে নিত কতটা কষ্ট লাগতেছে। ও বলছিল যে তুমি কষ্ট করে রান্না বান্না করার দরকার নেই, আমি বাইরে খেয়ে ফেলবো। কিন্তু আমি ওকে নিষেধ করছি, কারণ আমার তো আবার রাত্রেবেলা রান্না বান্না করতেই হবে। এজন্যে এখনই কষ্ট করে ফেলি, কারণ রাত্রেবেলা ও সারাদিন রোজা রাখার পর একেবারে ভালোই লাগবে না। আমি এবং আমার হাজব্যান্ড, আমরা দুজনই কিন্তু স্টুডেন্ট। তো আমাদের যখন আল্লাহ বাঁচিয়ে রাখবে, যখন আমাদের ছেলে মেয়ে হবে, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য কিন্তু আমাদের দাবিটা অবশ্যই মানতে হবে। এত দূর আসার পরেও যদি আমরা হেলিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবন অন্ধকার, আমাদের বাংলাদেশ কিন্তু অন্ধকার হয়ে যাবে। এত এত মানুষ নিহত হচ্ছে, তারপর আহত হচ্ছে, তো এত মারামারি ধরাধরি, তো এগুলা কি ওরা দেখতেছে না? কেন আমাদের দাবিটা মেনে নিতে পারতেছে না? আমি আর ওইটি বুঝতে পারতেছি না, ওদের কি সমস্যা। আমি ছোট মানুষ, সব কথা কিন্তু গুছিয়ে বলতে পারি না, অনেক কথা মনে আসলেও মুখে আসতেছে না। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, প্লিজ সবাই ক্ষমা করে দিবেন। তো এখানে আমি প্রথমে এটাকে বাইম মাছ বলি, তো এই মাছটাকে আমি ভুনা করব। আর এখানে প্রায় 4 ভাগের 1 অংশ রান্না করতেছি, আর 3 অংশ কিন্তু আমি ফ্রিজে রেখে দিছি। আর এদিকে মুহির তরকারিতে আমি মাছ দিয়ে তারপর ঝোলের পানি অ্যাড করে দিলাম। তো আমার মোটামুটি 2টা রান্না বসিয়ে দেওয়া হয়ে গেছে। ও আসলে আমি ভাতটা বসাবো, কারণ ভাত যদি অনেক আগে রান্না করে ফেলি,
ও আবার রাগ করে, কারণ ও ঠান্ডা ভাত খাইতে পারে না। আর এই তো আমার মাছের বোনাটা হয়ে গেছে, এটা আমি একেবারে শুকিয়ে ফেলছি। আর এখানে মুড়ির তরকারিটা হয়ে গেছে, তো আমার রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না শেষ হওয়ার পর তো আমি এখানে আজকে ইফতার বানানোর জন্য তো ছোলা বুটটা সেদ্ধ বসিয়ে দিলাম। যেহেতু ছোলা বুটটা অনেকক্ষণ সেদ্ধ করতে হয়, তা না হলে নরম হয় না, এই জন্য অনেক আগেই বসিয়ে দিলাম। আর এখানে আমি 2টা আলু কেটে দিয়ে দিচ্ছি। তো এখন প্রায় ইফতারের প্রায় 1 ঘন্টা আগে হবে, তো চলে আসছি কিচেনে, তো ইফতারে বানানোর জন্য আর কি। তো ক্লান্ত লাগতেছিল, ভালো লাগতেছিল না আমার, মানে নিজের জন্য হলে আমি কখনোই ইফতার বানাইতাম না। তো ভাবতেছি যে আচ্ছা রোজার একটা উসিলায় তো ইফতার একটু বানাই। আর আজকে ও সন্ধ্যার সময় বাসায় এসে পড়বে আর কি। তো ও যদি সন্ধ্যায় বাসায় থাকে তাহলে কিছু না কিছু একটা নাস্তা বানিয়ে ওকে খাওয়ানো হয়। এর জন্য ভাবলাম তাহলে মানে একটু ইফতার আয়োজন করে ফেলি। ইফতার আয়োজন বলতে শুধু ছোলা বুট আর বড়াই বানাবো আজকে। আর ভাবছিলাম যে ডিম চপ তারপর বেগুনি এগুলা বানাবো, তো বাসায় বেসন ছিল না। ওকে যদি বলতাম তাহলে বেসন নিয়ে আসতো, কিন্তু আমারই ভালো লাগতেছিল না, ক্লান্ত লাগতেছিল। এই ছোলা বুটটা কিন্তু রোজার ছিল, নষ্ট হয় নাই। আমি মানে কাঁচা অবস্থায় মানে একটা বয়ামে করে তো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এর জন্য এতদিন ধরে কিন্তু পোকা ধরে নাই। যদি এমনিতে বাইরে রাখতাম তাহলে কিন্তু পোকা ধরে ফেলতো। আর বড়ার ডালগুলা মানে যেগুলা দিয়ে বড়া বানাবো ওইটাও কিন্তু ডিপ ফ্রিজে ছিল, মানে রোজার মাসের। তো ওইগুলা যেহেতু ছিল এই জন্য আজকে তার একটু বানিয়ে ফেললাম। আমরা আমাদের রক্তের মাধ্যমে আমরা আমাদের মাতৃভাষা পেয়েছি, আমরা আমাদের রক্তের মাধ্যমে আমাদের দেশকে আমরা স্বাধীন করতে পেরেছি। আর যদি ছাত্র ছাত্রীরা যদি না থাকতো অবশ্যই আমরা মাতৃভাষা বাংলা মানে পাইতাম না, আমাদের ভাষা উর্দুই থাকতো। আর এখন আমরা অবশ্যই আশা রাখি আবু সাইদ ভাই এবং আরও যারা যারা মানে মৃত্যুবরণ করছেন তাদের রক্ত অবশ্যই বৃথা যাবে না, আমরা অবশ্যই জয়লাভ করব ইনশাল্লাহ। তো এখানে আমি ছোলা বুটটা ভুনা করার পর চলে আসছি লেবুর শরবত বানানোর জন্য। আর আমার ভালো লাগতেছিল না, তো বড়াগুলো আমার আম্মা বানাবে। তো আমার আম্মা বলতেছিল যে আমাকেই দিয়ে আমি বড়াগুলা বানাই। তো আম্মা আমাকে বলতেছিল যে আমি ছোলা বুটগুলা ভুনা করতাম, তুই কেন করলি। তো ইফতারের আগ মুহূর্তে আমার আম্মা বড়াগুলা ভেজে নিচ্ছিল, আর বড়াগুলা খুবই ক্রিস্পি হচ্ছিল আর কি, দেখতে খুবই লোভনীয় লাগতেছিল, তাই না। সব শেষে একটা কথাই বলতে চাই, মানে জয় আমাদেরই হবে ইনশাল্লাহ, শুধু সময়ের অপেক্ষা। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবার জয় দেই। আর আমরা যে যেখানে আছি সবাই সবাইকে সাহায্য করার চেষ্টা করি। সাহায্য যদি নাই করতে পারি তাহলে অবশ্যই আমরা উৎসাহ দেই। দেহে যে কি হইতেছে একমাত্র আল্লাহই ভালো জানেন, আল্লাহই সর্বশক্তিমান, আল্লাহ যা ভালো মনে করে তাই করবে, আল্লাহর উপর ভরসা রাখি। ইফতারের একটু আগ মুহূর্তে তো আমরা সবকিছু রেডি করে চলে আসলাম ইফতার খাওয়ার জন্য। আমরা আজকে খুবই সাদামাটা ইফতার, তেমন কোনো আয়োজন করি নাই, শুধু লেবুর শরবত, তারপর ছোলা বুট আর বড়া, আর মাঝখানে আমার হাতটাও কেটে গেছিল, তো অনেক জ্বলতেছিল। আর এখানে এখন মানে আজান পড়ে গেছিল, তো শরবতটা খেয়ে নিলাম প্রথম। আর এখন ইফতারগুলো মেখে নিচ্ছি। এই ইফতার মাখাটা কিন্তু সবসময় ওই করে, কিন্তু আজকে ও মানে এখন কিন্তু ও ফ্রেশ হইতে গেছে, ওর জন্য অপেক্ষা করতে করতে তো অবশেষে আমি ইফতারটা মাখতেছি। ও দুপুরে খাওয়া দাওয়া করার পর ও চলে গেছিল ডিউটিতে, তো সন্ধ্যের দিকে বাসায় আসছে। তো আমরা এখন সবাই মিলে ইফতারটা করব। রোজার সময় বা অন্য অন্য সময় যখন ইফতারি বানানো হয় আমরা কিন্তু বিভিন্ন ধরনের আইটেম করি, মানে বেগুনি, তারপর আলুর চপ, তারপর ডিম চপ, অনেক কিছু করি। আর আজকে শুধু ছোলা বুট তারপর বড়া, তাও আজকে ইফতারটা এত মজা লাগছে, মানে আমি কি বলবো, সত্যি কথা মানে খুবই মজা হয়েছিল আর খুবই টেস্টি হয়েছিল। আমরা ইফতারটা খাইতে থাকি আর আপনার কাছ থেকে বিদায়টা নিয়ে নিই। সবাই দোয়া করবেন আর পৃথিবীর সবার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।